ম্যাথিউ পার্লোর ডান্তে ক্লাব অনুবাদ মোহাম্মদ নাজিম উদ্দিন অধ্যায় ১ বোস্টন পুলিশ প্রধান জন কার্তেজ গভীর নিঃশ্বাস নিল যাতে করে দুজন গৃহপরিচারিকার মাঝখানে ভালোভাবে বসতে পারে। মৃতদেহটা আবিষ্কার করেছে যে আইরিশ ভদ্রমহিলা, সে একপাশে বসে ফুপিয়ে ফুপিয়ে অদ্ভুত এক প্রার্থনা করছে, কারণ সে ক্যাথলিক, একেবারে বোকার মতো কারণ সে ফোপাচ্ছে, আর সেটা সুরসুরি দিচ্ছে কার্তেজের কানে। অন্য পাশে তার বোনের মেয়ে নির্বাক আর হতাশ হয়ে বসে আছে। পার্লারের চেয়ার আর সোফার বেশ ভালো ব্যবস্থাই রয়েছে, কিন্তু মহিলা দুজন গুটিসুটি মেরেই অতিথির পাশে বসে অপেক্ষা করছে। হাতের চা যেন ছলকে না পড়ে, সেজন্যে কার্তেজকে মনোযোগ দিতে হচ্ছে, কারণ কালো সোফাটা তাদের কল্যাণে একটু কাঁপছে। পুলিশ প্রধান হিসেবে কাজে আরও অনেক হত্যাকাণ্ডই মোকাবেলা করেছে, যদিও সেগুলো অভ্যাস হয়ে ওঠার জন্যে যথেষ্ট ৯ বছরে সাধারণত দু-একটি। প্রায়শই বোস্টন শহর কোনো ধরনের খুন খারাপি ছাড়াই ১২ মাস অতিক্রম করে দেয়। যারা মারা যায় তারাও খুব নিম্ন শ্রেণীর মানুষ, তাই সান্ত্বনা দেখে খুব একটা করতে হয় না। সে হলো এমন একজন মানুষ আবেগের ব্যাপারে যার ধৈর্য খুব কম, কোনোভাবেই এটা তার ধাতে সয় না। ডেপুটি পুলিশ প্রধান এডওয়ার্ড স্যাভেজ, যে কিনা মাঝে মাঝে কবিতাও লেখে, এ কাজটা হয়তো সেই ভালো করতে পারত। পুরো শহরকে ভড়কে দেবার মতো ঘটনা ঘটার সময় এই একটিমাত্র নামই কেবল কার্তেজ মনে করতে পারল, এটা তো নিছক কোনো হত্যাকাণ্ড নয়। এটা হলো বোস্টনের এক ব্রাহ্মণ, নিউ ইংল্যান্ডের ড্রয়িং রুম শ্রেণীর, হার্ভার্ডের অভিজাত স্কুলের সদস্য, ইউনিটারিয়ান আশীর্বাদ পুষ্ট একজনের হত্যাকাণ্ড। নিহত ব্যক্তিটি যেন তার চাইতেও বেশি কিছু। তিনি ম্যাসাচুসেটস আদালতের সর্বোচ্চ পদস্থ ব্যক্তি। এটা কেবল একজন মানুষের হত্যাই নয়, যেমনটি সচরাচর হয়ে থাকে, এটা তাকে পুরোপুরি শেষ করে দিয়েছে। হোয়াইট অক্সের সবচাইতে সেরা যে পার্লারে তারা বসে আছে, সে জায়গার গৃহকর্ত্রী টেলিগ্রাম পাওয়া মাত্রই প্রথম ট্রেনটা ধরেছেন। এখন এই ভ্রমণটা মনে হচ্ছে কোনো অজ্ঞাত শূন্যতার একটি অংশ। তিনি নিজের সঙ্গে এবং ঈশ্বরের সঙ্গে একটা বাজি ধরেছেন। যদি তার পরিবারের যাজক এখনও তার বাড়িতে এসে না থাকে, তবে বোঝা যাবে টেলিগ্রামের বার্তাটি ভুল করে দেয়া হয়েছে। তার এই অযৌক্তিক এক বাজিটার কোনো মানেই হয় না, কিন্তু তিনি পারছেন কিছু একটা ঘটে গেছে। এডনা হিলি ভয় আর হারানোর শোকের মাঝে ভারসাম্যপূর্ণ হয়ে অন্যমনস্কভাবে চেয়ে আছেন। পার্লারে ঢুকে তিনি কেবলমাত্র তার যাজকের অনুপস্থিতিটা দেখে অভাবিত এক বিজয়ের আনন্দে উত্তেজিত হয়েছেন। কার্তেজ সুস্বাস্থ্যের অধিকারী, ঘন গোফের নিচে একটা তিল রয়েছে তার, বুঝতে পারল সে নিজেও কাঁপছে। অক্সে যাবার সময় গাড়িতে বসে বসে কি বলবে সেটা বারবার রিহার্সেল করে নিয়েছিল। মাদাম, আপনাকে এখানে ফিরে আসতে বলার জন্যে আমরা যার পর্নায় দুঃখিত। চিফ জাস্টিস হিলি, সে এটাকে ভূমিকা হিসেবে বলতে চেয়েছিল। এখানেই এই দুঃখজনক ঘটনাটা বলা ভালো, জানেনই তো, আপনার নিজের বাড়িতেই আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। ভাবল এটাই হয়তো বেশি ভালো হবে। জজ হিলিকে আপনার খুঁজে পাওয়ার কথা নয়, চিফ কার্তেজ। মহিলা কথাটা বলেই তাকে বসতে বললেন। আমি দুঃখিত, মনে হচ্ছে আপনি আপনার সময় নষ্ট করছেন। নিশ্চয় কোনো ভুল হয়েছে। একটা কাজে চিফ জাস্টিস বেভারলিতে ছিলেন, আছেন। আমি আমাদের 2 ছেলেকে নিয়ে সেখান থেকে বেরিয়েও এসেছি। আগামীকালের আগে তিনি ফিরবেন বলে আশা করছি না। কার্তেজ তাকে ভুল প্রমাণ করার কৃতিত্বটা দিতে চাইছে না। আপনার গৃহপরিচারিকা, 2 জন গৃহপরিচারিকার মধ্যে বিশালদেহী একজনের দিকে ইঙ্গিত করে সে বলল, উনার মৃতদেহটা খুঁজে পেয়েছে মাদাম, বাইরে নদীর তীরে। গৃহপরিচারিকা নেল রেনি এই আবিষ্কারটা করতে পেরে নিজেকে অপরাধী ভাবছে। মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে সে। মিসেস হিলি খেয়াল করেনি তার অ্যাপ্রনের নিচের কানায় এখনও রক্তের দাগ আর একটা পোকা লেগে রয়েছে। দেখে মনে হচ্ছে ঘটনাটা বেশ কয়েকদিন আগেই ঘটেছে। আপনার স্বামী কাউন্টির বাইরে কখনো যাননি, আমি সেরকমই আশঙ্কা করছি, বলল কাজে। তার কথাগুলো খুব বেশি সরাসরি শোনালো বলে একটু বিচলিত হলো সে। এডনা হিলি প্রথমে নিঃশব্দে একটু কাঁদলেন, কিন্তু কোনো রাগ প্রকাশ করলেন না। বাড়ির গৃহকর্ত্রী হিসেবে তিনি বেশ ভারিক্কি ধরনের আর কর্তৃত্বপরায়ণ। তার মাথার টুপি থেকে বের হয়ে থাকা জলপাই রঙের পালকটি অভিজাত ভঙ্গিতে দুলিয়ে সায় দিলেন তিনি। গৃহপরিচারিকা নেল রেনি উদ্গ্রীব হয়ে মিসেস হিলির দিকে চেয়ে আছে। মানবিক দৃষ্টিকোণ থেকেই সে বলল, আপনি বরং একটু পরে আসুন, চিফ কাজে। জন কার্তেজ হোয়াইট ওকস থেকে পালিয়ে যাবার অনুমতিটা পেয়ে কৃতজ্ঞই হল। সে বেশ ভাবগাম্ভীর্য নিয়ে তার নতুন ড্রাইভারের দিকে এগিয়ে গেলে তরুণ।